আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। শেখ হাসিনার দল রাজনীতি করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ। অবস্থান কর্মসূচি থেকে জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যার বিচার নিশ্চিতের দাবি। মায়ের কোল খালি করছে, আমরা কি তার ফাঁসি চাইতে পারি না? কোনই বলবো আমি এটা, তাদের বিচার চাই। সে প্রধানমন্ত্রী হোক, তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের সকল শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক। ধানমন্ডি ৩২-এ দিনভর ছাত্র জনতার অবস্থান, শ্রদ্ধা জানাতে আসাদের মারধরের অভিযোগ। প্রতিবিপ্লব ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা। এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাত্র জনতা আমরা এই মাঠে অবস্থান করছি। পরিপূর্ণভাবে এই আপনাদের অধিকারগুলো ফিরে না পেয়েছেন ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ আমাদের আন্দোলন থামাবো না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। আবারও বললেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতি নিয়ে চক্রান্তের অভিযোগ। তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ভালো বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমাদের করছে। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। ওয়াহিদুদ্দিন মাহমুদ ও আলী ইমাম মজুমদার সহ 4 উপদেষ্টার শপথ কাল। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। পল্টন থানার হত্যা মামলায় টুকু পলকের 10 দিনের রিমান্ড। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা। বিভিন্ন জায়গায় সীমিত পরিসরে শোক দিবসের কর্মসূচি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে খাদের কিনারে বাংলাদেশের অর্থনীতি, ঋণ মান কমালো আন্তর্জাতিক সংস্থা S&P। আভাস ছিল কয়েক মাস আগে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে নির্বাচন আয়োজনে চাপ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন, এমনটাই মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রেজিস্ট্যান্স উইকের 3য় দিনে শাহবাগের সর্বাত্মক অবস্থান কর্মসূচি থেকে ফ্যাসিবাদীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সমন্বয়করা। বলছেন, শেখ হাসিনার দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। মিছিলটি শাহবাগ থেকে টিএসসি, ভিসি চত্বর, সিনেট ভবন, সূর্য সেন হল ও বিজনেস ফ্যাকাল্টি হয়ে অবস্থান নেয় হাকিম চত্বরে। এর আগে সকাল 10টার পর থেকে শাহবাগে ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সর্বাত্মক অবস্থান। শেখ হাসিনাকে নিপীড়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন, একজন নির্যাতনকারীর যেমন বিচার হতে হবে, নির্যাতনের সংস্কৃতিও বন্ধ করতে হবে। কোথাও বৈষম্য হলেই প্রতিবাদ করবে ছাত্র জনতা। হাসিনা ফাঁসি চাই, কারণ উনি তো হুকুম দিছে, তাই না? এমনি এমনি তো আমাদের ভাইদেরকে হত্যা করা হয় নাই। উনি কত শত মায়ের কোল খালি করছে, আমরা কি তার ফাঁসি চাইতে পারি না? আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে আমাদের সকল শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক। গুম, খুন, হত্যা, অর্থ পাচার, ব্যাংক লুট, ব্যাংক খাতটাকে উনি পুরো ধ্বংস করে দিছে। শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও। আন্দোলনে নিজেদের অবস্থান জানান তারা। দেশের জন্য, দেশের ভালোর জন্য আসতে হবে আমাদেরকে। মা উল্টা আমাকে জোর করছে, চল যাই, কিন্তু আব্বুকে ম্যানেজ করা লাগে। বাংলাদেশ থেকে যখন কোনো জিনিস যাবে না ভারতে, তখন ভারতের জিনিসের দাম বেড়ে যাবে, তখন ওরা বুঝবে যে বাংলাদেশ আসলে কি জিনিস। কোনই বলবো আমি এটা, তাদের বিচার চাই। সে প্রধানমন্ত্রী হোক বা যে মন্ত্রী হোক বা যে পুলিশ হোক, যেই করেছে কিনা। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর মাধ্যমে বাংলাদেশে নির্বাচন করতে চান। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে
ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না। 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। 7 দিনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচির তৃতীয় দিনে ছিল এই সর্বাত্মক অবস্থান। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। এবারের আবহ সম্পূর্ণ ভিন্ন। দিনটি ঘিরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে। বুধবার রাত থেকে ধানমন্ডি 32 নম্বরের চারপাশে অবস্থান নেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যেন সহিংসতা করতে না পারে, তাই সতর্ক অবস্থান। বুধবার রাতে 15 আগস্টের প্রথম প্রহর থেকেই বঙ্গবন্ধু ভবনের চারপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 32 নম্বরের চারপাশে দেয়া হয় কাঁটাতারের বেড়া। বৃহস্পতিবার ভোরেও দেখা যায় একই চিত্র। বঙ্গবন্ধু ভবনের সড়কের দুই পাশেই চোখে পড়ে ব্যারিকেড। সতর্ক অবস্থানে ছিল শিক্ষার্থী ও জনতা। তাদের দাবি, 15 আগস্ট ঘিরে শ্রদ্ধা জানানোর নামে বিশৃঙ্খলা তৈরি করা হতে পারে, তাই সচেষ্ট অবস্থানে থেকে ঠেকানোর উদ্যোগ ছিল তাদের। ছাত্র জনতা এই কারণেই এখানে অবস্থান করেছে, যাতে করে দেশের অর্জিত স্বাধীনতা ম্লান না হয়ে যায়, যাতে করে এখানে পরিস্থিতি ঘোলাটে করে এই দেশের ভাবমূর্তি আর আন্তর্জাতিক পর্যায়ে কেউ যাতে নষ্ট করতে না পারে। এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাত্র জনতা আমরা এই মাঠে অবস্থান করছি। আমাদের এই আন্দোলন এবং এটা শেষ হবে না ইনশাল্লাহ। আমরা খবর পেয়েছি যে কিছু দুষ্কৃতিকারী এই 15 আগস্টকে কেন্দ্র করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এজন্য আপামার জনসাধারণ এটা গ্রহণ করেনি। তাই এই ধানমন্ডির 32 সহ যেসব জায়গা আছে সেই জায়গা আমরা প্রোটোকল দেওয়ার চেষ্টা করছি। দলীয় সভাপতির আহ্বান কিংবা সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হলেও ধানমন্ডি এলাকায় দেখা যায়নি আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের পরিচিত নেতাকর্মীদের। স্বল্প সংখ্যক মানুষ যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের পড়তে হয় প্রতিরোধের মুখে, কারণ তারা ছিলেন ছাত্র জনতার সন্দেহের কারণ। 52 বছর আগের সেই স্মৃতি এখনো তারা রাখতে চাইতেছে। আমরা আমাদের ভাইয়ের রক্ত শুকানোর আগে আমরা এরকম শোক পালন করতে চাই না। যতদিন পর্যন্ত আপনারা পরিপূর্ণভাবে এই আপনাদের অধিকারগুলো ফিরে না পেয়েছেন, ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ আমাদের আন্দোলন থামাবো না, আমাদের সংগ্রাম থামাবো না, রাজপথ আমরা ছাড়বো না। দুপুর পর্যন্ত মিরপুর রোডে সতর্ক অবস্থান ছিল শিক্ষার্থী ও জনতা। সন্দেহজনক কাউকে দেখলেই চালানো হয় তল্লাশি। এ সময় পিটুনিতে আহত হয় বেশ কয়েকজন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাস্তায় মানুষের মোবাইল ফোন চেক করে হেনস্থা না করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিজ ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষের প্রাইভেসি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেভাবে আমাদের ফোন চেক করে দেখেছিল যে আন্দোলন সংশ্লিষ্ট কোনো ছবি আছে কিনা, এবং তারা আমাদের শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে ফোন চেক করার মধ্য দিয়ে, এবং সেটি প্রাইভেসি লঙ্ঘন হয়েছে, আমরা তখন সেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আজকে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা বিভিন্ন মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না, কারণ এই ছাত্রলীগীয় কায়দায় যে কাজগুলো হয় আমরা সেটিরও কিন্তু পরিবর্তন চাই। আওয়ামী লীগকে নতুন কোনো ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিকেলে নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি দাবি করেন, হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায়। গণহত্যাকারীদের বিচারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমান সরকারকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা করবে বিএনপি।
সাম্প্রতিক গণহত্যার বিচারের দাবিতে 2 দিনের কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনের অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গেল 15 বছর বিএনপি যে মূল্য দিয়েছে তা পৃথিবীতে বিরল। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি জানান তিনি। প্রায় হাজার খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে দেওয়া হয়েছে। এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। বলেন, অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা ও যৌক্তিক সময় দেবে বিএনপি। আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। 3200 করে গিয়ে ফুল দেবেন, কারণ আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা হতে দেয়নি। ওই হাসিনা চেহারা তারা দেখতে চায়। বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ ছিল তারা একটা খুদে হাসিনাতে তৈরি হয়েছিল। নেতারা বলেন, বিএনপির বিরুদ্ধে যেন কেউ আঙুল তুলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দলের নাম ভাঙিয়ে বহিরাগত কিংবা অন্য কোনো চাঁদাবাজ লুটেরাদের প্রতিরোধ করার আহ্বানও জানান বিএনপির শীর্ষ নেতারা। আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ভালো বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমি করছি। দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমান এফ রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে নেওয়া হয় নাই। হাসিনা আজের তাকে নেয় নাই। দেশনেত্রী বেগম খালেদাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহারের দাবিও জানান নেতারা। সমস্ত চক্রান্তকে প্রতিহত করে এই স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি তাকে আমরা সুসংহত করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ছে। যোগ হচ্ছে 4 নতুন উপদেষ্টা। তারা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল কবির খান। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 21 জনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 13 উপদেষ্টা শপথ নেন। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য 3 উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে 2 জন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন গত রোববার। সবশেষ মঙ্গলবার উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক ই আজম। এবার 10 দিনের রিমান্ডে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নেওয়া হয়। পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। মাত্র কদিন আগেও যারা ছিলেন ক্ষমতাধর, সংসদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি বা যার কথায় ইন্টারনেট বন্ধ হতো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়ে ঝড় তুলতেন, তারাই এখন আসামির কাঠগড়ায়। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তানভীর সৈকতকে বুধবার নিকুঞ্জ থেকে রাতে গ্রেফতারের পর রাখা হয় ডিবি কার্যালয়ে। বৃহস্পতিবার বিকেলে তাদের হাজির করা হয় সিএমএম কোর্টে। এ সময় আর্মড পুলিশ ও সেনাবাহিনী পুরো আদালত চত্বরের নিয়ন্ত্রণ নেয়। আসামিদের আদালতে তোলার সময় বিএনপিপন্থী শত শত আইনজীবী বাইরে ও এজলাসের ভেতরে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। জনাকীর্ণ আদালতে মিনিট 5 শুনানি হয়। হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চান পল্টন থানার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষের একজন আইনজীবী কথা বলেন আদালতে, পরে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। হত্যাকাণ্ডের মদতদাতা সবকিছু তারা মদতদাতা এবং নট অনলি দ্যাট, এই যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এইটা জনসাধারণ যাতে না জানতে, বহির্বিশ্ব না জানতে পারে, এই জন্য পলক সমস্ত ইন্টারনেট সহ সব কিছু বন্ধ করেছে। সে জঘন্য অপরাধ করেছে। আসামি পক্ষে
আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। আদালত উভয়পক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান ও মাইক্রোবাসে করে তাদের আনা হয় ডিবি কার্যালয়ে। মামলাটি তদন্ত করবে পল্টন থানার পুলিশ, কিন্তু নিরাপত্তার জন্য তাদের রাখা হয়েছে ডিবি হেফাজতে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলার তদন্ত শুরু হয়েছে। বাদীর আইনজীবী এই তথ্য জানিয়েছেন। 15 জুলাই থেকে 5 আগস্ট দেশব্যাপী আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে মামলাটিতে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর দায় হিসেবে বিচার চাওয়া হয়েছে। আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির মামলাটি করেছেন। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়। এ সময় সংগঠিত হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মামলা হয় বুধবার। ওই আন্দোলনে নিহত শিক্ষার্থী সিয়ামের বাবা ট্রাইব্যুনালে মামলাটি করেন। বাদীর আইনজীবী জানিয়েছেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হওয়ার পরে উনি তদন্ত কার্যক্রম শুরু করেছেন ইতিমধ্যে, এবং তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে ওনারা এই সময়কালে সকল পত্রপত্রিকা সংগ্রহ করেছেন এবং এই পত্রপত্রিকা নিয়ে ওনারা পর্যালোচনা করছেন। এই অবস্থায় আছে তদন্ত। আর এখানে প্রক্রিয়া হলো এই যে ওনারা চাইলে এখন ট্রাইব্যুনাল বরাবর একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, মানে এই আসামিদের গ্রেফতারের জন্য একটা আবেদন করতে পারবেন। আর তদন্ত সমাপ্ত শেষে ওনারা এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবেন। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে একটা আনুষ্ঠানিক অভিযোগ আকারে এটি ট্রাইব্যুনালের বরাবর সাবমিট করবেন এবং তার মাধ্যমেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ট্রাইব্যুনাল গঠন হয় 2010 সালে। এখন পর্যন্ত 50-এর বেশি মামলায় 90 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিচারে। এদিকে ট্রাইব্যুনালে 3 বিচারপতির মধ্যে একজন অবসরে চলে গেছেন। গত 15 জুলাই হতে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত হত্যা বিষয়ে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। কালকে জমা দিছে, ওটা আমরা কমপ্লেন রেজিস্টার আছে, এটা আমাদের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর যে কোনো একজন আয়ু নির্ধারণ করবে, নির্ধারণ করে কারকে দিবে এখন আমাদের উদ্বোধন কত মতো আছে তারাই জানে আর জিনিসটা। একটা বন্ধ হয়ে গেছে, একটা চালু আছে এখন। বিচারক কয়জন আছে? বিচারক 3 জন ছিল, একজন চলে গেছে, পেনশন চলে গেছেন, 2 জন আছেন এখন। তার মানে তো সেখানেও আরেকজন বিচারক দিবে। এখন বেঞ্চ ভেঙে গেছে, আরেকজন আসার পর্যন্ত বেঞ্চ গঠন করবেন। প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও সংবিধানের 49 ধারা প্রযোজ্য হবে না। অর্থাৎ ট্রাইব্যুনাল আইনের ধারা মতে সংবাদপত্রের তথ্য ও কারো মৌখিক সাক্ষ্যে বিচার করা যাবে আসামিদের। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যার অভিযোগে আদালত এবং বিভিন্ন থানায় আজও কয়েকটি মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। গত 19 জুলাই কোটা আন্দোলনের সময় মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মারা যায় ইমন নামের এক শিশু। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন শিশুটির মামা আবদুল্লাহ আবু সাইদ। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয়েছে রাজধানীর শেরি বাংলা এলাকায় শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে। এছাড়া গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় আরেকটি মামলা করেছেন আন্দোলনে নিহত মোহাম্মদ মুহিবুল হকের ভাই। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আল্লাহ করে মসজিদের সামনে বাইর হওয়ার পরে ওই রাস্তার মধ্যে ওই আপনার এই হেলিকপ্টার থেকে পরে গুলি করছে, যে এখানে গুলি করছে, এখান থেকে বেরিয়েছে ওই গুলি এখানে পড়ে লগা লগে ডেক লয়া কিছু মাটি মুড়ি দিয়ে দুটা বাচ্চা কিন্তু একটা বাচ্চার মাও আছে এখানে। আমি এটা বিচার চাই। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আগামী সপ্তাহেই ঢাকা আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বহুজাতিক এই সংস্থাটি তাদের অর্থায়নে সব ধরনের প্রভাবমুক্ত হয়ে কাজ করবে বলে জানিয়েছেন আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তাদের এই কাজে সরকার সব ধরনের সহায়তা করবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় এক দফার আন্দোলনে। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ অন্তত 4 শতাধিক মানুষের প্রাণহানির খবর প্রকাশিত হয়েছে। প্রকৃত সংখ্যা জানা যায়নি এখনো। এর বাইরে আহত কয়েক হাজার, যাদের অনেকেই এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এইসব হতাহতের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে জাতিসংঘ। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তাদের ঢাকায় আসা। আমাদের একটি কারিগরি টিম ঢাকা আসছে, তাদের সফরও চূড়ান্ত। তাদের কর্মপরিধি, তদন্তের সময়সীমা ইত্যাদি সবই চূড়ান্ত হবে। আমার বিশ্বাস নিরপেক্ষভাবে তারা তদন্ত করবে, যাতে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে। আওয়ামী লীগ সরকারও তদন্তে জাতিসংঘকে যুক্ত করার কথা বলেছিল। তার সাথে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সম্পর্ক আছে কিনা জানতে চান সাংবাদিকরা। শেখ হাসিনা সরকার তাদের গঠিত তদন্ত কমিটিতে আমাদের যুক্ত হতে বলেছিল। এখন আমরা যেটা করছি সেটা জাতিসংঘের নিজস্ব অনুসন্ধান। এই মিশনের অর্থায়ন থেকে সবকিছু জাতিসংঘই করবে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সংগঠিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার সরকারের লক্ষ্য। এ কাজে জাতিসংঘকে সব ধরনের সহায়তা দিবে অন্তর্বর্তীকালীন সরকার। তারা স্বাধীনভাবে করুক, কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে যান, তার সিকিউরিটি ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে। কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা পুরোপুরি আইন অনুযায়ী করতে চাই কাজটা। এর আগে রাশিয়ার রাষ্ট্রদূত কথা বলেন উপদেষ্টার সাথে। তবে ডিসেম্বরে মস্কোর মুখপাত্র বাংলাদেশে যে আরব বসন্তের মতো গণজাগরণের আশঙ্কা করেছিলেন তা নিয়ে কিছু জানেন না বলে দাবি করেন রাষ্ট্রদূত। Frankly speaking, I do not have such type of information. If you have, please share it with us. উপদেষ্টা জানান, মস্কোর উপর থাকা পশ্চিমা নিষেধাজ্ঞা মাথায় রেখেই যতটা সম্ভব এগুবে দ্বিপাক্ষিক সম্পর্ক। যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। এছাড়া জাপানের রাষ্ট্রদূত দেখা করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। পারিবারিক কারণে শুক্রবার থেকে সপ্তাহখানেকের ছুটিতে যাচ্ছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। থ্যাংক ইউ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী স্মরণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বঙ্গবন্ধু প্রেমীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সমাধি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় শোক সভা। এতে বক্তারা শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় জানান। সভা শেষে তবারক বিতরণ করা হয়। 15ই আগস্টকে হেয় করার জন্য যে কর্মসূচি দিয়ে বিভিন্ন অপশক্তি মাঠে নেমেছে, আমার বিশ্বাস ইতিহাসে এদের নাম কলঙ্কের কালি দিয়ে লেখা থাকবে। সকালে খুলনার দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে শোক মিছিল বের করা হয়। মিছিলটি আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। সব শেষে আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। নারায়ণগঞ্জ নগরীর 2 নম্বর রেলগেট এলাকার দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মেয়র সেলিনা হায়াত আইভি। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে চাঁপাইনবাবগঞ্জে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছে পৌর স্বেচ্ছাসেবক লীগ। জেলা আওয়ামী লীগ অফিসের সামনে কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। পরে রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। শরীয়তপুরের জাজিরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোক র্যালি বের হয়। এতে অংশ নেয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জাজিরা টিএনটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় পথসভা। সুনামগঞ্জে আওয়ামীপন্থী আইনজীবীরা শোক র্যালি করেছেন। পরে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগেও শ্রদ্ধা নিবেদন করা হয়। সংকটকালে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।
বৈষম্য বিরোধী আন্দোলন, সরকার পতন, পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির জেরে প্রায় 1 মাস বন্ধ থাকার পর 18 আগস্ট থেকে খুলছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টার নির্দেশনার পর শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আর স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে শুরু করার জন্য রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। কোটা আন্দোলন থেকে সরকার পতন, নতুন অন্তর্বর্তী সরকার গঠন, প্রায় 1 মাস বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হলেও বন্ধ ছিল উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিষ্ঠানগুলো। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে এগুলো। তবে আটকে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাগুলোও শুরু হবে আগামী মাসে। এই তথ্য জানিয়ে শিক্ষা বোর্ড সমন্বয়ক বলেছেন, সংশোধিত রুটিন প্রকাশ হয়েছে। আজকে রুটিন অনুমোদন হয়েছে 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে। আমাদের এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আছে 11 সেপ্টেম্বর থেকে শুরু, মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বুধবার থেকে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ক্রেডিট রেটিং বা ঋণ মান নিয়ে ভালো খবর পাচ্ছে না বাংলাদেশ। মার্কিন সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরের হিসাবে সম্প্রতি স্কোর 1 ধাপ নেমেছে। এজন্য বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতন, চড়া সুদ ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করা হয়েছে। গবেষকরা বলছেন, কয়েক মাস আগে থেকেই রেটিং কমার আভাস ছিল। নতুন সরকার ব্যাংকে সুশাসন ফেরাতে না পারলে এই রেটিং বাড়বে না, তখন বিপদে হবে বিদেশি ঋণ নিয়ে। ক্রেডিট রেটিং হলো ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা সূচক। এটি মূলত পর্যবেক্ষণ ও যাচাই করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ। উদ্দেশ্য, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের মূলধন, বিনিয়োগের খাত, ঋণ পরিশোধের হার সহ নানা সূচক হিসাব করে একটি স্কোর দেয়া। সর্বোচ্চ স্কোর AAA মানে আর্থিক সক্ষমতা খুব ভালো, অন্যদিকে C মানে টাকা ফেরত পাওয়ার আশা খুব কম। 2008 সাল থেকে ক্রেডিট রেটিং এর আওতায় আসে বাংলাদেশ। তখন থেকেই এই স্কোর B এর ঘরে ঘুরপাক খেয়েছে। সম্প্রতি এটি BB- থেকে B+ নামিয়ে এনেছে আন্তর্জাতিক সংস্থা S&P গ্লোবাল। বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, রিজার্ভে পতন অব্যাহত থাকায় বাংলাদেশের তারল্য সক্ষমতা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে এখানে সুদ ব্যয়ের অনুপাত অনেক বেশি। বাজেট ঘাটতির আকার কমলেও এখনও অনেক বড়, যা S&Pর আর্থিক মূল্যায়নে প্রভাব ফেলেছে। তাই সার্বিক বিবেচনায় সভরেন ক্রেডিট রেটিং কমানো হলো। সাম্প্রতিক আন্দোলনের উপরে এই ঋণমান কমানোটা যে সরাসরি যুক্ত, এটা আমার মনে হয় না। আমার ধারণা সেটা হলো যে এই তথ্য উপাত্ত তো আগেই নেওয়া হয়েছে এবং আমাদের যে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি যে দুর্বল হয়েছে সেইটারই চিহ্ন হিসেবে এটা আসছে। অর্থনীতি কিন্তু কোথাও থেমে যায় নাই, কিন্তু অর্থনীতি মন্থর হয়েছে। লক্ষণগুলো, খারাপের লক্ষণগুলো দৃশ্যমান হচ্ছিল। ঠিক এরকম একটা সময়ে অনেক ওয়ার্নিং কিন্তু অর্থনীতিবিদরা বা বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক বা IMF-এর শর্তের মধ্যে আমরা ঢুকে গেলাম। বিদেশি কোনো ব্যাংকের নিশ্চয়তা ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংক এলসি খুলতে পারছে না। ডলার সংকটের পর থেকেই এই নিশ্চয়তা পেতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। ভালো খবর নেই বিদেশি বিনিয়োগ নিয়েও। ক্রেডিট রেটিং কমার খবরে এসব সংকট আরও তীব্র হবে। আগের সরকারের একটা বড় ভুল ছিল, ওনারা যতখানি শর্ট টার্মে বিভিন্ন কিছুকে ভালো দেখানোর চেষ্টা করেছেন, তার থেকে মিডিয়াম টার্ম ইকোনমিক ফান্ডামেন্টালস, ইনস্টিটিউশনাল কোয়ালিটি, গুড গভর্নেন্সের জায়গাগুলো অতখানি জোর দেন নাই, যেটা আমি মনে করি একটা বড় দুর্বলতা ছিল। আমার আশা হলো যে এখন যে সরকার আছেন, যারা দায়িত্বে আছেন, তারা সেই ধরনের ভুল রাস্তায় যাবেন না। নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্ট আসছে, যার প্রধান এবং একজন পরিচিত মুখ সারা বিশ্বে। ফলে এইটার একটা ইমেজ ইম্প্যাক্ট কিন্তু পলিটিক্সের উপর আসবে এবং এর মাধ্যমে যদি ওনারা স্বল্পতম সময়ে আস্থাটা ফেরত আনতে পারেন, তাহলে আমি ঋণমান 1 ধাপ কমানোকে খুব খারাপভাবে দেখি না। এর আগে চলতি বছরের মে মাসে বাংলাদেশের ক্রেডিট রেটিং কমানোর ঘোষণা দেয় নিউ ইয়র্ক ভিত্তিক অন্য 2 সংস্থা, মুডিস ও ফিঞ্চ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে ঢাকা ওয়াসার বিতর্কিত এমডি তাকসিমে খানের 15 বছরের রাজত্বের অবসান হয়েছে। তার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। LGRD উপদেষ্টা জানিয়েছেন, তাকসিম খান ও তার সহযোগীদের দুর্নীতি তদন্ত করা হবে। বলেন, মেয়র, চেয়ারম্যানদের অনুপস্থিতিতে স্থানীয় সরকারের জিডি, জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার দায়িত্ব পালন করবেন।
ওয়াসার এমডি হিসেবে 2009 সালের সেপ্টেম্বরে নিয়োগ পেয়েছিলেন তাকসিমে খান। এরপর কয়েক দফা চুক্তি বাড়িয়ে এমডি হিসেবে রেকর্ড করেন তিনি। মাসে বেতন নিতেন 6.5 লাখ টাকা। তার আমলেই বিভিন্ন প্রকল্পের জন্য ওয়াসার ঋণ করতে হয়েছে 19,000 কোটি টাকা। হয়েছে বিস্তর দুর্নীতি, পানির দাম বেড়েছে 16 বার। এত সব অনিয়ম করে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকলেও শেষ পর্যন্ত বাতিল হলো তার চুক্তি। ছাড় পাবেন না দুর্নীতির অভিযোগ থেকেও। সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে। তাকে ঘিরে যে চক্র, একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল, এককভাবে তো হয় না, তো সেই চক্রের ব্যাপারেও আমাদের কি সিদ্ধান্ত দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর সিটি, পৌরসভা, উপজেলা ও ইউপির বেশিরভাগ নির্বাচিত জনপ্রতিনিধি অনুপস্থিত। এ অবস্থায় সিটি ও পৌরসভার ক্ষেত্রে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকারের জেলা উপপরিচালকদের। ইউপির ক্ষেত্রে যেতে হবে ইউনোর কাছে। প্রত্যেক দিনই জন্ম হচ্ছে, প্রত্যেক দিনই মৃত্যু হচ্ছে। আর এখন এই ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট অপরিহার্য। আজকে আমি মারা গেলাম, আমার কবর দেওয়া যাবে না আনলেস আই গেট দি ডেথ সার্টিফিকেট। তাহলে গ্রামে গঞ্জে এই সমস্যাটা হচ্ছে আর কি। সেই জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা হয়েছে। অনুপস্থিত জনপ্রতিনিধিদের জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসক নিয়োগ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি হচ্ছে না, তো এটা আমাদের অ্যাক্টিভ কনসিডারেশনে আছে। মেয়র, চেয়ারম্যান যারা আছেন তাদের কেউ আছেন, কেউ নেই, তো সেখানে আমাদের কি সিদ্ধান্ত হবে সেটা তথ্যগুলো পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সময় লাগবে, কেননা এটা আগের তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তী সরকার। 3টে নির্বাচনের ফাঁক ফোকরটা কোথায় ছিল, যে ফাঁক ফোকর দিয়ে একেবারে একটা হাতি ঢুকে গেল। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সিন্ডিকেট করে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে। সাবেক এই মন্ত্রী সহ 10 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রাথমিক যাচাই বাছাই অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়েছেন দুদক সচিব। গঠন করা হয়েছে 5 সদস্যের অনুসন্ধান টিম। আপনার যেটা করার কথা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে 2015 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রায় 10 বছর দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খান। অভিযোগ উঠেছে এ সময় তিনি বস্তা বস্তা টাকা ঘুষ নিয়েছেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের নানা কাজে তিনি এই টাকা নিয়েছেন। তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনার রশিদ বিশ্বাসের নেতৃত্বে ছিল এই সিন্ডিকেট। অভিযোগের সারসংক্ষেপে ওই সিন্ডিকেটে আরও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কামাল হারুন সিন্ডিকেট। ঝুঁকি এড়াতে টাকা পাচার করা হয় দেশের বাইরে। অভিযোগে আরও বলা হয়েছে, পুলিশ সুপার নিয়োগে 80 লাখ থেকে 2 কোটি, জেলা পুলিশ সুপার হিসাবে 1 থেকে 3 কোটি টাকা নিত এই সিন্ডিকেট। এসব অভিযোগের বিষয়ে দুদক সচিব জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 10 কর্মকর্তার দুর্নীতির তথ্য পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই 5 সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত ওই অনুসন্ধানের প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে গ্রহণ করা হবে। এনজিওর ক্ষেত্রেও নো অবজেকশন সার্টিফিকেট দিতে প্রতি সংস্থা থেকে 80 থেকে 1 কোটি টাকা নিত কামাল হারুন সিন্ডিকেট। এটা তো পরবর্তীতে রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।